আজকের এই ভিডিওতে আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার এডুকেশন মেজর পেপারের সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন নিয়ে। অর্থাৎ তোমরা যারা 2025-26 সেশনে কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছো এবং তোমাদের পরীক্ষা জানুয়ারি অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে হবে, সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। এবং তোমরা যারা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমরা প্রত্যেককেই ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করছো। অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই সিলেবাস এক এবং তোমাদের পরীক্ষা একই সময়ে হবে। সামনে যেহেতু পরীক্ষা, কোন প্রশ্নগুলি পড়বে, কোন প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ, সব কিছু বলে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। প্রয়োজনে আজকের এই ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি বই অথবা খাতায় নোটস করে নাও। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ ফার্স্ট সেমিস্টার সাজেশন 2025-26 এডুকেশন মেজর, পেপার কোড MG101, পেপার নেম ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, মডিউল 1 মিনিং অ্যান্ড কনসেপ্টস অফ এডুকেশন। এই মডিউল থেকে পড়বে 1 শিক্ষার সংকীর্ণ ও বৃহত্তর অর্থের পার্থক্য লেখো। অথবা প্রশ্নটি আসতে পারে সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 পর্বে শিক্ষার সংজ্ঞা দাও বা শিক্ষা বলতে কি বোঝো, শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 3 শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলার গুরুত্ব লেখো। 4 পর্বে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, ধারণাটি ব্যাখ্যা করো। বা প্রশ্নটি আসতে পারে এডুকেশন ইজ লাইফ লং প্রসেস, ধারণাটি ব্যাখ্যা করো। একই উত্তর হবে। আর এখান থেকে একটি এক্সট্রা প্রশ্ন দেখে রাখবে, সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি তুমি যদি খুব ভালো করে পড়ে রাখো তাহলে পার্থক্য খুব সহজেই লিখতে পারবে। মডিউল 1 থেকে 1, 2 এবং 4 এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর মডিউল 2 এইমস অফ এডুকেশন, এখান থেকে পড়বে 1 শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি কী অথবা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা ব্যাখ্যা করো। 2 পর্বে ডেলর্স কমিশনের রিপোর্ট সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা ডেলর রিপোর্ট এর গুরুত্ব আলোচনা করো। অথবা শিক্ষার 4টি স্তম্ভ কী কী, শিক্ষার 4টি স্তম্ভ কিভাবে একটি পূর্ণাঙ্গ শিক্ষার নিশ্চয়তা ব্যাখ্যা করে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ডেলর্স কমিশন থেকে প্রতি বছর প্রায় একটি প্রশ্ন থাকে। 3 পর্বে লার্নিং টু নো, লার্নিং টু বি, লার্নিং টু ডু এর পাশাপাশি লার্নিং টু লিভ টুগেদার বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ ডেলর্স কমিশনের শিক্ষার যে 4টি স্তম্ভ রয়েছে, মানুষ হওয়ার জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, এই 4টি স্তর তোমাকে খুব ভালো করে পড়ে রাখতে হবে। সরাসরি ডেলর্স কমিশনের রিপোর্ট চাইতে পারে অথবা যে কোনো একটি স্তম্ভ অর্থাৎ স্তর পরীক্ষায় আসতে পারে। এরপর 4 পর্বে শিক্ষার সামাজিক লক্ষ্য ব্যাখ্যা করো। মডিউল 2 থেকে প্রথম 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সট্রা কিছু প্রশ্ন পড়বে। শিক্ষার জাতীয় লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। 2 শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখো। এরপর মডিউল 3 ইন্ডিয়ান ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশন। প্রথম প্রশ্ন বৈদিক দর্শনের বৈশিষ্ট্য বর্ণনা করো অথবা বৈদিক বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 2 পর্বে ইসলামী দর্শন অনুসারে শিক্ষাদানের পদ্ধতি কি কি। 3 শিক্ষাক্ষেত্রে যোগ দর্শনের ভূমিকা লেখো। 4 পর্বে সাংখ্য দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 5 শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের গুরুত্ব ব্যাখ্যা করো। 6 পর্বে শিক্ষা ও দর্শনের সম্পর্কটি আলোচনা করো। 7 পর্বে টিকা লেখো ভবচক্র বা দ্বাদশ নিদান। 8 পর্বে শিক্ষামূলক দর্শনের পরিধি লেখো। এই মডিউল থেকে 1, 2, 3 এবং 6 আর 8 এই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। আর এক্সট্রা পড়বে 1
শিক্ষাগত দর্শন বলতে কি বোঝো? শিক্ষা দর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। 2. ভারতীয় দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি, অথবা ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা ভারতীয় দর্শনের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এরপর মডিউল 4, ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশন। প্রথম প্রশ্ন, ব্যক্তিত্ব বিকাশে ভাববাদ এর গুরুত্ব লেখো, অথবা ভাববাদের মুখ্য বিচার্য বিষয়গুলি আলোচনা করো। ভাববাদ বলতে আইডিয়ালিজম বা আদর্শবাদ যেটিকে বলা হয়। 2 পর্বে শিক্ষার লক্ষ্য ও শৃঙ্খলার ক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব লেখো। 3. শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান বর্ণনা করো। অথবা প্রশ্নটি আসতে পারে, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের গুরুত্ব বা ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 4 পর্বে শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5. শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের বা বাস্তববাদের প্রধান অবদান লেখো, অথবা বাস্তববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী। এরপর 6 পর্বে শিক্ষাক্ষেত্রে জ্ঞানী তত্ত্বের বিকাশে মার্ক্সবাদ এর ভূমিকা লেখো। আর এক্সট্রা পর্বে প্রয়োগবাদের মৌলিক নীতিগুলি সম্পর্কে লেখো। এরপর মডিউল 5, ফর্মস অ্যান্ড ফ্যাক্টরস অফ এডুকেশন। প্রথম প্রশ্ন, একজন ভালো শিক্ষকের গুণাবলী আলোচনা করো। অথবা প্রশ্নটি আসতে পারে, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা একজন শিক্ষকের পেশাগত গুণাবলী ব্যাখ্যা করো, অথবা একজন শিক্ষকের ব্যক্তিগত গুণাবলী ব্যাখ্যা করো। এক কথায়, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী তোমাকে পড়ে রাখতে হবে। 2. ভারতে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। অথবা প্রশ্নটি আসতে পারে, নিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ। 3. শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য আলোচনা করো, অথবা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 পর্বে সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো? সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। 5 পর্বে পাঠ্যক্রম কি, হোয়াট ইজ কারিকুলাম, বর্তমান শিক্ষায় আধুনিক পাঠ্যক্রমের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 6 পর্বে অনিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা হিসেবে পরিবারের কার্যাবলী বা ভূমিকা লেখো। আর এই মডিউল থেকে এক্সট্রা পর্বে পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2. প্রথাগত শিক্ষা কি, প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। প্রশ্নগুলি এখন থেকে খুব ভালো করে রপ্ত করো। আশা করি এখান থেকেই তুমি পরীক্ষায় 100% নিশ্চিত কমন পেয়ে যাবে।